জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে সভ্যতা জলবায়ু সম্মেলন ডক্টর ইউনূস টিকে থাকার নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, সুচিকিৎসার দাবিতে গণ আন্দোলনে আহতদের সড়ক অবরোধ। চলমান সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় আপত্তি বিএনপির। অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করলেও মূল দায়িত্ব নির্বাচিত সরকারের, বলেন অর্থ উপদেষ্টা। জনকল্যাণে কাজ করার ঘোষণা। এবং পলিথিন উৎপাদন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে শ্রমিক মালিকদের বাধা, সাংবাদিকদের সঙ্গে উপসচিবের অসৌজন্যমূলক আচরণ। দর্শক, আমন্ত্রণ সংবাদরতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার উপর জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের সভ্যতা হুমকিতে বলেও উদ্বেগ জানান। বুধবার আজারবাইজানে COP29 সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে চলছে COP29 জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে তৃতীয় দিন বুধবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। To present the climate catastrophe in a different perspective. This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. উপস্থিত বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে প্রয়োজন মেধা, অর্থ এবং যুবশক্তির সমন্বয়। এর মাধ্যমেই সভ্যতার ভিত্তি স্থাপন করা সম্ভব। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন হওয়া এখনই প্রয়োজন বলেও মনে করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। গেল সোমবার জলবায়ু সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। স্বাস্থ্য উপদেষ্টা তাদের দেখতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে আহতদের একাংশ। সড়ক ছেড়ে দিতে পুলিশ ও সেনা সদস্যরা আহ্বান করলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান শাকিব। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে তোপের মুখে পড়েন উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় তিনি চলে গেলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আহতরা। ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনের সড়কে নেমে আসে আহতরা। রাস্তা বন্ধ করে স্লোগান শুরু করে তারা।
পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা সদস্যরা আসলেও সড়ক সচল করতে ব্যর্থ হয় তারা। কিছুক্ষণ অবস্থানের পর চলে যায় তারাও। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আমার সাথে যুক্ত হবেন এম এ আজিম। আজিম, কি অবস্থা আপনার? দিনভর কাজ করেছি এটা নিয়ে। আচ্ছা আজিম, যে বিষয়টি আমি প্রথমেই তুলতে চাই যে জুলাই আগস্ট আন্দোলনের ফলে যারা উপদেষ্টা হয়েছেন তাদের উপরে আসলে এত কেন ক্ষোভ সৃষ্টি হয়েছে আহত আন্দোলনকারীরা যারা আছেন? বিশেষ করে আমি প্যাকেজে দেখছিলাম যে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা তোপের মুখে পড়েছে। এই বিষয়টি নিয়ে আসলে কি বলবেন আপনি? যারা আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। তাদের কিন্তু একটি চিন্তা ভাবনা রয়েছে, দেশ নিয়ে যেমন চিন্তা ভাবনা রয়েছে, আন্দোলনের সময়ও কিন্তু তাদের একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের কিন্তু তারা এখন বাস্তবায়ন দেখছে না বলে তারা দাবি করছে। তাদের যে আশাটা ছিল যে সরকার বা এই যে অন্তর্বর্তী যে সরকার রয়েছে তারা তাদের যেভাবে খোঁজ খবর নেবেন, সেই খোঁজ খবরটি কিন্তু তারা বলছেন যে তাদের আশা অনুরূপ হচ্ছে না। এমনকি তাদেরকে দু একজন আসছেন, মাঝে মধ্যে আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন তারা পাচ্ছেন না। তাদের উন্নত চিকিৎসা দরকার, সেই চিকিৎসাটি পাচ্ছেন না, বা যে ধরনের ডাক্তারদের যে সেবাগুলো তারা চিন্তা ভাবনা করেছেন সেটি তারা পাচ্ছেন না। সেই জায়গা থেকে আজকে যখন স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন তখন কিন্তু তাদের আরেকটি স্বপ্ন ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা তাদের প্রত্যেকটা ব্যক্তির কাছে কাছে যাবেন এবং তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবেন, তাদের স্বপ্নগুলো শুনবেন। তিনি যখন 3 তলার ফ্লোরটিতে তিনি যখন দেখছিলেন তখন কিন্তু 4র্থ তলার যারা ছিলেন অসুস্থ তারা কিন্তু অনেকটা আশায় ছিলেন যে তাদের কাছেও আসবেন। যখন দেখলেন যে তাদের কাছে আসছেন না তখন কিন্তু তাদের ক্ষোভটা আরো বেড়ে গিয়েছে এবং তখন তারা আসলে তার কাছে জানতে চাওয়া যে আপনি কেন আমাদের কাছে আসবেন না। তো সেই জায়গা থেকেই আসলে উত্তেজনা বাড়ে এবং দেখা যায় যে এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা তিনি চলে যাওয়া শুরু করেন। আচ্ছা, তখন কিন্তু তারা আরো ক্ষুব্ধ হয়ে যায় যে তাদের কথা শুনলেন না এবং তাদের কাছে গেলেন না, তিনি কেন চলে যাচ্ছেন। সেই মুহূর্তে আসলে ক্ষোভটা বেড়ে যায় এবং তার গাড়িটা আটকে দেওয়া হয় এবং তার গাড়ি থেকে তিনি নেমে যেতে বাধ্য হন। তাকে সেখান থেকে ডাক্তাররা তাকে সরিয়ে নিয়ে যান। এক পর্যায়ে পুলিশও আসলে কন্ট্রোলে নিতে অক্ষম হয়ে যায়। পরবর্তীতে আসলে ডাক্তার এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আসলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িটা এক প্রকার বের করে নেওয়া হয়। যখন তারা আসলে দেখেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা চলে গিয়েছেন তাহলে তাদের বলার জায়গা কোথায়, তারপরে কিন্তু তারা সড়কটা অবরোধ করে এবং সেই সড়ক অবরোধের পর আমরা দেখেছি যে এখনো কিন্তু সেই এখনো, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আহতরা কিন্তু এখনো আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে রেখেছেন এবং যানজটেরও সৃষ্টি হয়েছে। আসলে আমি জানতে চাইবো যে আপনি তো দাবি দেওয়ার কথা তো বলেছেনই যে অনেক ধরনের দাবি দেওয়া আছে, আপনি যদি স্পেসিফিকলি বলতেন, আপনি যেহেতু ডেস্কে কাজ করেছেন, সারাদিন ধরে এই ধরনের কাজ করেছেন এই নিয়ে, আপনি আসলে এই বিষয়ে নিশ্চয়ই জানেন। তো আমি আসলে জানতে চাই যে কি কি আসলে দাবি দেওয়া আছে আহতদের। যেহেতু আহতরা কিন্তু এই যে একটি আন্দোলনে নামবে বা আজকে যে তারা সড়ক অবরোধ করবে এটি কিন্তু তাদের পূর্ব পরিকল্পিত ছিল না। প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কিন্তু তাদের একের পর এক কর্মসূচি। প্রথমে কিন্তু তারা স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছিলেন যে তাদের কথা কেন শুনলেন না। তখন কিন্তু দাবি এই একটাই ছিল যে তাদের কথাটা শুনতে হবে। তারপরে কিন্তু দাবিটা এসেছে যে তাদের যে বিদেশে চিকিৎসার কথা ছিল সেই চিকিৎসা করানো হয়নি। তারপরে কিন্তু এসেছে যে যাদেরকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে তারা কি আসলে আন্দোলনে সমর্থনকারী ছিলেন নাকি আন্দোলনের সমর্থনকারী ছিলেন না, বা যারা উপদেষ্টার হয়েছেন তারা কি তাদের খোঁজ খবর নিচ্ছেন। এরকম দাবিগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে ছিল এবং আমরা যখন দেখেছি এর আগের যে আন্দোলনগুলো সেগুলো কিন্তু একটি সুপরিকল্পিত ছিল। কারণ সেখানে সমন্বয়ক ছিলেন, তাদের একটি বৈঠক হতো, তারা সুনির্দিষ্টভাবে দাবিগুলো উপস্থাপন করতেন এবং মিডিয়া ব্যক্তিত্ব বা আমাদের সংবাদকর্মীদের সামনে আসতেন এবং বলতেন। আজকে কিন্তু ঘটনাটি সেরকম ছিল না। মূলত আসলে স্বাস্থ্য উপদেষ্টা আসলে তাদের কথা শুনে নাই, এটি মূল বিষয় ছিল। এবং তারপরে যে বিষয়টা ছিল, যেমন সেনাবাহিনী যখন আসে তাদের সাথে কথা বলে যে তোমাদের দাবি কি, কিন্তু সেই দাবি কিন্তু কারো একার পক্ষে বলা সম্ভব ছিল না। এক এক জায়গা থেকে এক একজন এক একটি দাবি করছে। কেউ বলছে আহত শিক্ষার্থীদের মধ্য থেকে উপদেষ্টা নির্বাচন করতে হবে, কেউ বলছে যারা এই আন্দোলনের বিরোধিতা করেছে তাদেরকে হটাতে হবে, কেউ বলছে যে বিদেশ চিকিৎসা নিশ্চিত করতে হবে। তো তখন কিন্তু আসলে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, তাদের কিন্তু তাদের দাবিগুলো আমলে নিয়ে তাদেরকে যে কোনো আশ্বাস দেয়া, তাদেরকে কোনো কিছু বলা সেটি কিন্তু সক্ষম ছিল না। পরে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গিয়েছে, পুলিশ শুধুমাত্র তাদেরকে নিয়ন্ত্রণে রাখার যে কাজটি সেটি করে যাচ্ছে।
আশা করছি আমাদের এই আন্দোলন খুব দ্রুতই এটার সমাধান করবে। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আছে, আরো বেশ কয়েকজন উপদেষ্টা আছে, তারা আসলে এই বিষয়টি দেখবেন। অসংখ্য ধন্যবাদ আজিম আপনাকে। দর্শক, আমার সাথে যুক্ত ছিলেন স্টুডিওতে আমাদের সহকর্মী এম এ আজিম। সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। আমি দর্শক যেমনটি বলছিলাম, বিভিন্ন দাবি তুলে ধরছেন তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা অপেক্ষা করছি। দর্শক দুঃখিত, সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহত মুগ্ধের বড় ভাই স্নিগ্ধ জানান, পুনর্বাসন ও উন্নত চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি বলেন, আহতদের 3টি দাবির সঙ্গে একমত তিনি। আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে একটা সেল গঠন করা হয়েছে, এটা কি আপনারা জানেন? সরকারিভাবে একটা সেল গঠন করা হয়েছে, যার অফিস আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই। এবং আপনারা যাদের যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, সেটার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে। কালকের মধ্যে আপনারা প্রসেসটা জেনে যাবেন কিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। রাজনৈতিক দর্শক, সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। বিভিন্ন দাবিও তুলে ধরছেন তারা। আমরা আবারও সরাসরি চলে যাবার চেষ্টা করছি। উনি এখন এখানে আসছে অনেক বিধি থাকার পরও এখন এখানে যারা আহত আছে সকলের একটা চাওয়া, যারা উপদেষ্টা আছেন উপদেষ্টারা এখানে আসবে, উপদেষ্টার কাছে তাদের দাবি উত্থাপন করবে। এছাড়া কেউ এখান থেকে যাবে না। তাদের কর্মসূচি একটা ছিল। আমি অহেতুক যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে জানাবে। আমার বলার মতো আর কিছু আমরা তাকে সম্মান করি। আপনি আমাদের আমাদের যে অধিকারগুলো আছে, আমাদের যে কথাগুলো আছে, আমাদের যে ব্যথা দুঃখগুলো আছে, আপনি সেগুলো শুনেন। আপনার কাছে আমি আপনার আবেদন জানাচ্ছি, আপনি আসছেন, আমাদের কথাগুলো শুনেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সলভের বিষয়, সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে। সবচেয়ে ভালো হবে না, উনার মাধ্যমে সব সমাধান হবে। উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম 3 জন। এই 3 জনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সালমান মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই 4 জনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। দর্শক, আহত আন্দোলনকারীরা এখনো আগারগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা সেখানে সরাসরি ছিলাম। রাজনৈতিক অর্থনৈতিক সংকট কাটাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিএনপির সমর্থন নেই বলেও জানান মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোট দিতে পারে। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল, সেটাকে নির্মূল করে
নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয়, এতে বিএনপির সমর্থন নেই। আমরা রিজেক্ট করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। ঐক্যবদ্ধ জাতির প্রত্যাশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চায় বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী সংস্কারের কাজ করছে। দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, জনগণ গালি দিলেও সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। ব্যাংক খাত সংস্কারের কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ খাতে একটি ফুটপ্রিন্ট করে দিতে চাই, যা পরবর্তী সরকারের কাছে উদাহরণ হয়ে থাকবে। সে অনুযায়ী কাজ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ডিমের দাম কমছে না, তেলের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু কিছু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, অনেকগুলো ফ্যাক্টর। নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে শ্রমিক মালিকদের তোপের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্মকর্তারা। অভিযানের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি। ফজলে আদিত্যের প্রতিবেদন। বুধবার সকাল 11টা ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। পুরান ঢাকার কামালবাগ এলাকায় একটি তালাবদ্ধ কারখানায় পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। এরপর মালামাল জব্দ ও কারখানায় সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় শ্রমিক ও মালিক পক্ষের লোকজন। অভিযান বন্ধের দাবিতে উত্তেজিত হয়ে পড়ে তারা। আয়ের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় ক্ষোভ জানায় শ্রমিকরা। পলিথিনের কোন বিকল্প পথ দাঁড় করতে পারছেন আপনারা? আসলে এটা একটা ধান্দা শুরু করছে সবাই মিলে। আমার সংসারের আয় দিয়ে পুরো ফ্যামিলি চলে। এরকম বর্তমানে 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেওয়া উপসচিব রুবিনা ফেরদৌসির নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ বাহিনী। অভিযানের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এ কর্মকর্তা। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আমরা 1 নভেম্বর থেকে, এটা আগে থেকে ঘোষণা যে 1 নভেম্বর থেকে এটা করা যাবে না, তো আমরা আজকে করেছি। আপনার কি তাই মনে হচ্ছে? দিনভর অভিযানের কথা থাকলেও সেখানেই সমাপ্তি ঘোষণা করে রুবিনা ফেরদৌসি। পরিবেশ দূষণ মোকাবেলায় এই ধরনের অভিযান কার্যক্রমকে সচেতন মহল সাধুবাদ জানালেও ক্ষোভ প্রকাশ করছে কারখানায় কর্মরত শ্রমিকরা। তাদের দাবি, উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে এই ধরনের অবৈধ কারখানা বন্ধ করলে উপকৃত হবে সকল স্তরের মানুষ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাভারে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় নগদ 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এ এই অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযানে শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে চলন্তিকা হাউজিং কর্তৃপক্ষকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। খুলে নেওয়া হয় রাইজার ও চুলা। সেই সাথে জব্দ করা হয় নিম্নমানের কয়েকশো পাইপ। অবৈধ এসব সংযোগের কারণে ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছিল বৈধ গ্রাহকরা। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে ব্যবহারকারীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। দেশের যে অবৈধ সংযোগগুলো আছে সেগুলোর বিষয়ে আজকের এই অভিযান। তো এ পর্যন্ত আমরা শতাধিক যে সংযোগ আছে সেগুলো উচ্ছেদ করেছি। রাষ্ট্রীয় সম্পদে যাতে অপচয় না হয় এবং সরকার যাতে রাজস্ব না হারায় সেজন্যই মূলত আমাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা 2টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাভারের ভাকুরতায় এই অভিযান পরিচালিত হয়। নদীর জায়গা দখল করে ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে কারখানাগুলো ইট প্রস্তুত করে আসছিল। এর আগে বেশ কয়েকবার সতর্ক করা হয় তাদের। অভিযানে ইট ভাটা 2টি বন্ধ করে দেওয়া হয়।
একটিকে জরিমানা করা হয় 5 লাখ টাকা। পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ সবুজ আহমেদ নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং এই ঘটনার এখনো কাউকে আসলে আটক করা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে গত রাত্রে কোনো এক সময় দুর্বৃত্তরা কিন্তু এক আলমডাঙ্গা উপজেলারই সবুজ নামে এক ব্যক্তিকে ওই উপজেলার গড়চাকড়া গ্রামের একটি মাঠের ভিতরে হচ্ছে মোটরসাইকেল সহ সেই ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করে। এই হত্যা করার পর কিন্তু সকালবেলা পুলিশ আসছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। একই সাথে কিন্তু সিআইডি যে ক্রাইম সিন আছে সেই ক্রাইম সিন টিম কিন্তু হচ্ছে আলামত সংগ্রহ করেছে। এছাড়াও যে আলামত সংগ্রহ করার পর কিন্তু পুলিশ কিন্তু লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় এবং সেখানে ময়না তদন্ত শেষে তাকে সবুজের নিজ গ্রামে আর কি দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে আমি হচ্ছে আলমডাঙ্গা থানার হচ্ছে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সাথে কথা বলছিলাম। মাসুদুর রহমান আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে নিয়ে এসছে বলে আমাকে জানিয়েছে। তবে তিনি আমাকে এইটুকু আশ্বস্ত করেছে যে হয়তোবা আমরা খুব শীঘ্রই ভালো একটা খবর পেতে যাচ্ছি, তবে কি কারণে হচ্ছে এই ব্যবসায়ী সবুজকে হত্যা করা হলো এইভাবে নৃশংসভাবে, সে বিষয়ে আমি হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানের সাথে কথা বলছিলাম। উনি কিন্তু বলেছে আমরা এখন তদন্তের স্বার্থে কোনো কিছু বলবো না, তবে খুব শীঘ্রই আপনাদের আমরা বিস্তারিত জানাবো। জ্যোতি, এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যার ঘটনায় ছেলেকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকার আদালত এ আবেদন মঞ্জুর করেন। পুলিশ জানায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গেল রোববার বিকেলে জেলার দুপচাচিয়ার জয়পুর পাড়া এলাকায় নিজ বাড়িতে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে। পরে সোমবার রাতে র্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করেন তিনি। জিজ্ঞাসাবাদে সাদ জানায় প্রেমে বাধা আর পকেট খরচের টাকা না পাওয়ার ক্ষোভ থেকে নিজের মাকে হত্যা করেন তিনি। নিহত উম্মে সালমা দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। র্যাব ধৃত করে পরে আমাদের কাছে সোপর্দ করে, আমরা বুঝে নেওয়ার পর তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালতের কাছে মনে হয় যে কারো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং আমাদের কাছেও মনে হয়, যার জন্য তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করি এবং হিয়ারিং করি। হিয়ারিং করলে বিজ্ঞ আদালত আমাদের হিয়ারিংয়ে সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে সভ্যতা। জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস টিকে থাকার নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। সুচিকিৎসার দাবিতে গণ আন্দোলনে আহতদের সড়ক অবরোধ। চলমান সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় আপত্তি বিএনপির। অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করলেও মূল দায়িত্ব নির্বাচিত সরকারের, বললেন অর্থ উপদেষ্টা। জনকল্যাণে কাজ করার ঘোষণা। এবং পলিথিন উৎপাদন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে শ্রমিক মালিকদের বাধা। সাংবাদিকদের সঙ্গে উপসচিবের অসৌজন্যমূলক আচরণ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।